সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ১৭তম টেস্ট আশার আলো। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে জাহাঙ্গীর সাবাত্রা, সাবেক জাতীয় ক্রিকেটার, মাঝখানে আছেন সালেক শফিক, ক্রীড়া বিশ্লেষক, এবং ওই প্রান্তে আছেন নাসিমুল হাসান দুদুল, ক্রীড়া সম্পাদক, এনটিভি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ কিলোমিটারের মধ্যে দুটি জঙ্গি আস্তানা, পুলিশকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড নিক্ষেপ। জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য এক দম্পতি, শিশু সহ। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর বিক্ষোভ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ, বেশ কয়েকজন আহত। প্রতীক বরাদ্দের পরই প্রচারে নেমে পড়েছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। অবাধ নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়া হবে না কাউকে, বলছে কমিশন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ জন আটক। বিদেশি নাগরিকদের কার্ড ক্লোন করেই চালাত প্রতারণা, জানালো র্যাব। এবং ঐতিহাসিক ১৭তম টেস্টে মুস্তাফিজ মিরাজদের বোলিং নৈপুণ্যের সুবিধাজনক অবস্থানে টাইগাররা। প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৭ উইকেটে ২৩৮। বাদশা ভাই, ২০০০ সালের প্রথম টেস্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যে আমাদের বাংলাদেশ যে টেস্টের যে যাত্রাটা শুরু হলো। আমাদের খুব সুন্দর স্টার্ট হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন বুলবুলের 144, দেন হাবিবুল বাশার 70 প্লাস, তারপরে আপনি বোলিং এ ৬ উইকেট দুর্জয়ের পারফরমেন্স দুর্জয় অনুযায়ী ইট ওয়াজ নট ব্যাড ওপেনিং হিসেবে, কিন্তু ওই যে ডিজিজটা রয়ে গেল, যে সেকেন্ড ইনিংসে যে আমরা কিছু করতে পারি এখনো পর্যন্ত, কিন্তু ওই ডিজিজটা কিন্তু চলতেছে। ওইখানে কোনো আমরা ইমপ্রুভমেন্ট দেখি না। উই হ্যাভ প্লেড অ্যাবাউট 100 টেস্ট ম্যাচ বাই দিস টাইম। আই থট দ্যাট আমরা আরো ১৫০টা টেস্ট খেলা উচিত ছিল, আমার যা মনে হয়। বিকজ আওয়ার পারফরমেন্স উই কুড নট প্লে, বিকজ মনে করছি অন্য দেশে এখনো বাংলাদেশ ইজ নট ফিট এনাফ টু প্লে মোর টেস্ট ম্যাচেস, উইচ ইজ আমাদের দেশের জন্য ক্ষতি হয়েছে। কিন্তু এখন দে থিঙ্ক দ্য বেস্ট। বাট যত কিছুই বলেন, এই ১০০ টেস্ট ম্যাচের জন্য অনেক লোকের অনেক অবদান আছে। কিন্তু একজন, কিন্তু এখন যারা খেলেছে তাদেরই অবদান যদি আমি কথা বলি, দ্যাট উইল নট বি ফেয়ার। অনেক লোক, অনেক কোচ এখানে আসছে, অনেক ফর্মার প্রেসিডেন্ট যারা ছিলেন তাদের অনেকই আছে, ফর্মার মিনিস্টার, স্পোর্টস মিনিস্টার যারা ছিলেন, তো এদের অবদানের জন্য। তারপর সাংবাদিকও যারা আছেন, অনেক সিনিয়র জার্নালিস্ট। তখনকার দিনে জার্নালিস্টের ধারাটাই অন্যরকম ছিল, বিকজ জাস্ট স্টার্টেড, তখন অন্যভাবে তারা ওইটাকে কাভার করতে, দেয়ার রোল ওয়াজ দেয়ার। তখনকার দিনে এত ফ্যানও ছিল না, যেটা এখন দ্য ক্রিকেট হ্যাজ বট। আজকে ক্রিকেট বেনিফিট যদি বলতে চান, এই যে আমরা ১০০ টেস্ট ম্যাচে অনেক সাইডে কিন্তু বেনিফিট হয়েছে। আপনি দেখেন, স্পন্সরদের সাইড ইজ বেনিফিটেড বিকজ অফ দ্য স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ ক্রিকেট। নাম্বার 2, দর্শক বাড়ছে। আজকাল সবার প্যারেন্টস চায় যে আমার ছেলে ক্রিকেট খেলুক। ক্রিকেট ইজ এ ব্র্যান্ডেড, হ্যাঁ, এখন ইজ এ ব্র্যান্ড হয়ে গেছে। আমরাও টিভি চ্যানেলেও সুযোগ পাচ্ছি কথা বলার জন্য। টিভি চ্যানেলও একটা সাবজেক্ট পাইছে না, ক্রিকেট নিয়ে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এভরিবডি হ্যাজ বেনিফিটেড। আমি বলবো না যে নট অনলি বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ বিন বেনিফিটেড, ইট বেনিফিটেড এভরিবডি, নেশন ইজ বেনিফিটেড। এর মধ্যে একটা কথা বলে রাখি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে, সেই সময় টেস্টের ব্যাপারে, এবং তৎকালীন আইসিসি প্রেসিডেন্ট দালমিয়া ছিলেন যিনি এটা, এবং সাবের ভাই, ওনাদের নাম না বলাটা আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমি যখন সেই সময় আমি স্পোর্টস রিপোর্টার ছিলাম, এইগুলো কভার করেছি, তাদের নাম না বলাটা অন্যায় হবে। বিশেষ করে সাবের হোসেন চৌধুরী সেই সময় যে নিয়ে উনি মিটিংয়ে গিয়েছিলেন, এবং মিটিং থেকে বেরিয়ে এসে যে কথাগুলো বলেছিলেন, সেই সময় আমাদের ক্রিকেট কি অবস্থায় ছিল আমরা নিজেরাও কিন্তু। তবে আরেকজনের নাম বলা উচিত ছিল, উনি কিন্তু হাত খুলে দিয়েছে, কিন্তু মিস্টার ওবায়দুল কাদের, অনারেবল, এখন তো জেনে সেক্রেটারি, অনারেবল মিনিস্টার এর আগেও রইস ভাইরা ছিলেন, যে যারা মনি ভাই মারা গেছে। হ্যাঁ, মানে এই লোকগুলো কিন্তু সত্যি বলতে যে সময় কিছুই ছিল না, সেই সময়টা ক্রিকেটটা ধরে রাখা, ফুটবল এমন ভাবে রুল করছে। আপনি তো ক্রিকেট ফুটবল দুটোর মাঝখানে এদিক ওদিক করতেন। যারা শুধুমাত্র ক্রিকেটার ছিল তাদের পেইনটা ফুটবল এমন ভাবে যে মাঠ পেত না,
লাইনে দাঁড়াতে হতো। 96-এ গেছে দল, যখন গেছে তার আগে পর্যন্ত কিন্তু প্রেস ক্লাবের সামনে ক্রিকেটারদের মাঠের সামনে দাঁড়ায় থাকে, বলতেছে প্লিজ আমাদেরকে খেলার জন্য ঢাকা স্টেডিয়ামে বল। ঢাকা স্টেডিয়ামে খেলার আগে আমাদের পিচ পাহারা দিতে হয়েছে, রাত্রেবেলা যে পিচ গর্ত করে পানি ঢেলে দেওয়া হতো, এই ধরনের সিচুয়েশন ছিল হ্যাঁ একটা। আচ্ছা ভাই বলেন। না বাট থাকলেও এখন যাই হোক, তবে ক্রিকেট ইজ সামথিং আমি ডিফারেন্ট। পজিটিভ সাইডটা দেখবো, কিন্তু নেগেটিভ সাইডও বলতে হয়। আমাদের যে প্রথম টেস্টে যে ডিজিস্টার হয়ে গেছে, যে 5th ডেতে 4th ইনিংসে গিয়ে যে প্রবলেমগুলো হয় আমাদের, Collapse. ইট ইজ কিন্তু ইজ ক্যারিং অন। আপনি দেখবেন একটা ছেলে 50 নট আউট বা 60 নট আউট, পরের দিন সকালে গিয়ে দেখবেন হি ইজ গেটিং আউট ইন দ্য ফার্স্ট ওভার অর সেকেন্ড ওভার, উইদিন হাফ অ্যান আওয়ার হি ইজ ডিসমিস। ওয়ার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হলো তখন সকালে। এইগুলোর জন্য অনেকগুলো টেস্ট ম্যাচেস হারছি আমরা। আবার আরেকটা জিনিস দেখছি আমি টিমের মধ্যে, আই হ্যাভ অবজার্ভ দিস, আমাদের টেন্ডেন্সি নাই যে আমরা ড্র করতে পারি। ড্র ইজ অলসো অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, যে আমরা বিদেশের মাঠে গিয়ে ড্র করলাম টেস্ট ম্যাচ। সেগুলোর জন্য আমরা চেষ্টা করি না, উই গো অ্যান্ড প্লে আওয়ার শটস, অনেক ভেবেচিন্তে অনেক কিছু করি না। এখন আমার আবার মনে হয় কি সামটাইমস বাংলাদেশ টিম কি ওভার কোচ কিনা। ইয়েস, এখন এই কোচ না, আপনি ওভার কোচ কিনা আপনি আমাকে বলেন। বাংলাদেশের সব সাইডে কোচ আছে চমৎকার। উনি বলছেন যে শেষ পর্যায়ে 4th ইনিংসে আমরা নাই হয়ে যাচ্ছি, এবং আমরা গত 3টা টেস্ট যদি দেখি, নিউজিল্যান্ডের 2টো এবং ভারতের এবং শ্রীলঙ্কারটাও, সব জায়গাতে কিন্তু আমরা যেটা ভাবতে পারছিলাম না সেটাই কিন্তু হয়ে গেছে। এত কোচ আছে, এত কিছু আছে, তারপরও কেন হচ্ছে না? না দেখেন, বাদশা ভাইয়ের কথার সূত্র ধরে আমি বলি, আমি তো বাংলাদেশের ক্রিকেটের ভোরের পাখিদের দেখছি। Exactly. বাদশা ভাই যখন খেলেছেন বা শুরুর অর্গানাইজার ছিলেন। আজকে আরেকটা কথা বলে আমি শুরু করি। আজকে 100তম টেস্ট ক্রিকেটের জন্মদিনে 100তম টেস্ট খেলছি। এই ভোরের পাখিরা কোথায়? প্রথম টেস্টে বুলবুলের কথা বললেন, প্রথম টেস্ট টিমটাকে তো আজকে অনার দেওয়া যেত, সেটা দিলে পারে হয়তো আরো ক্রিকেটাররা উৎসাহিত হতো। কোচিং এর কথা বলছেন, ন্যাশনাল টিমের প্লেয়ারদের তো কোচিং করার কিছু নাই, মেন্টরিং করতে হয়। ওদের তো নতুন করে ব্যাটিং বোলিং কিভাবে করতে হবে সেটা শেখানোর কিছু নাই। যে কথা বাদশা বললেন যে আগের দিন 60 রান করছে, পরের দিন সকালে আউট হয়ে যাচ্ছে, এখানে তো কোচের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমাদের ব্যাটিং কোচ আছে, হাউ ক্যান দে গেট আউট? যেখানে আমাদের শ্রীলঙ্কান কন্ডিশনে শ্রীলঙ্কান 2জন কোচ আছে, দুজনই কিন্তু ব্যাটসম্যান শ্রীলঙ্কান, তারপরেও তাদের দিয়ে কাজটা হচ্ছে না। এবং এটাও সত্যি কথা, প্রথম টেস্টে যে আমাদের দুর্বলতা ছিল, ফার্স্ট ইনিংসে 400-র বেশি রান করলাম, ফার্স্ট ইনিংসে লিড পেলাম, সেকেন্ড ইনিংসে 92 অল আউট হয়ে গেলাম। সেম থিং ইজ হ্যাপনিং হিয়ার। তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে আমাদের এত বড় কোচিং স্টাফ রাখার কারণ কি? কোচিং স্টাফের একটা ভালো দিকও আছে। দেখেন, কোটনি ওয়ালসের মতো একজন জগৎ সেরা একজন বোলিং কোচ আসে, বোলারদের কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে, টেম্পারমেন্টে উন্নত হয়েছে, আমাদের ইয়াং পেস বোলারগুলি ভালো খেলছে। সেই সঙ্গে হাতুরা সিং এর মতো একজন ব্যাটসম্যান এবং সামরা বীরার মতো আরেকজন ব্যাটসম্যান, ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও ব্যাটসম্যানদের মেন্টালিটি কেন পরিবর্তন হচ্ছে না? এই জিনিসটা আমাদের সোল সার্চিং করা উচিত। না হলে আমরা আরো 100 টেস্ট খেললেও কিন্তু এই রোগ থেকে পরিত্রাণ পাবো না। দদুল, মাঠে তো যান, চেঞ্জ হয় না কেন? এই যে ব্যাটসম্যানদের 2জন নাম করা লোক এখানে আছে, বোলিং কোচ আছে, সবাই বলছে যে আমাদের পেসার আগের থেকে অনেক বেটার হয়েছে। সবাই বলছে যে আমাদের উইকেটগুলো লাইভ নিয়ে আসা উচিত ওদের স্বার্থে, এবং অনেক ক্ষেত্রে স্পিনারদের ট্র্যাকও থাকা উচিত, যেটা এটা হয়। আমার কাছে বেসিক্যালি মনে হচ্ছে যে বাংলাদেশের যে প্রপার টিম কম্বিনেশন, যেটা মানে সেরা 11-র যে দলটা, সেই দলটা নিয়ে এটা বাংলাদেশ মাঠে নামতে পারছে না। আপনি যদি দেখেন যে টেস্ট কম্বিনেশনের জন্য ইমরুল আর তামিম হচ্ছে বেস্ট প্লেয়ার, তাহলে ইমরুল যদি ফিরে অটোমেটিক সৌম্য ইজ আউট অফ দ্য টিম। যেটা আপনি যদি ভারতের দিক তাকান, করুণার 300 করার পরও অজিঙ্কা রাহানের জন্য বলে ইউ আর সেট প্লেয়ার, ওই জায়গায় তুমি যাও, গেট আউট। বাট এখানে কি করলো, আপনার 60 এভারেজ ছিল মমিনুরের, তাকে কিন্তু আপনি টি20 ওয়ানডে থেকে বাদ দিয়ে বললেন যে টেস্ট প্লেয়ার। এখন সে 1-2টা ম্যাচ খারাপ করতেই পারে, তাকে কিন্তু আপনি সরিয়ে দিয়ে আবার সৌম্যকে আনলেন। সৌম্য ওয়াজ 2টা 50 টেস্টে। তাহলে আপনার প্লেয়ার ভালোকে টেস্টে যে আপনি বললেন টেম্পারমেন্টের বাংলাদেশ গোটা টিমের ভিতরে 2টো ছেলে আছে যারা স্পিন খেলতে পারে, এগেন্স্ট স্পিন, একটা মুশফিকুর রহিম আর একটা হচ্ছে মমিনুল হক। বাট মমিনুল ওয়াজ আউট অফ দ্য টিম। তাহলে আপনার কম্বিনেশনটা আসলে তো হচ্ছে না, আপনি চাইলেও তো হবে না। সৌম্য ওয়াজ এ স্ট্রোক মেকার, সে ভালো প্লেয়ার, ওকে, বাট তাকে দিয়ে তো টেস্টের ওই জায়গাটা সার্ভাইভ করতে পারবে না। যেটা আজকে এত সুন্দর স্টার্টের পরও চান্দিমাল যে ইনিংসটা খেললো, এই ইনিংসটা কি আমাদের শেখার মতো নয়? টোটাল টিমটাকেই তো বের করে আনলো। আজকে এন্ড অফ দ্য ডে তে যদি হিসাব করেন যে বাংলাদেশ এত শুরুর পরও ওরা কিন্তু সার্ভাইভ করে সামনে নিয়েছে, এবং কালকে বাংলাদেশ প্রথম ইনিংসে কি করবে এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা, এখন যদি ওরা যদি আর 50টা বা 70টা রান করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য চাপে পড়বে। এই কারণে পি সাহারার ফার্স্ট আওয়ারটা ইজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ এনি মানে ব্যাটসম্যান। ফার্স্ট এন্ড লাস্ট আওয়ার
খুবই কঠিন, কারণ আপনি জানেন আমি 2007-এ সৈয়দ রাসেল 4 উইকেট নিয়ে নিল পরপর, শ্রীলঙ্কা টপ অর্ডার নেই, 85 for 5। সেই জায়গায় এসে সামারা বিরা আর দিলশান দাঁড়িয়ে গেল, ম্যাচটা বাংলাদেশ ধরতে পারলো না। 3 রানে হেরে গেল। হ্যাঁ, এরপর আবার বাংলাদেশকে সেকেন্ড ইনিংসে 62 রানে অল আউট বিকজ অফ দ্য উইকেট। এইবার উইকেটটা দেখলাম যে একটু ফ্ল্যাট, মানে ঘাস উড়িয়ে দিয়েছে, একদম ঘাস এইখানে যদি কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট যদি দিয়ে না আসে তাহলে আপনি তাকে আউট করতে পারবেন না। এখন দেখেন যে সেই জায়গাটাতে আমরা আসলে ভুলটা করি কি করি না। আমাদের যদি প্রপার কম্বিনেশন এবং টেম্পারমেন্ট এবং প্রপার প্ল্যানিংটা নিয়ে যদি আমরা মাঠে নামতে পারি, টেস্ট ক্রিকেটের যে মেজাজে ক্রিকেট খেলাটা দরকার, যেটা আমরা ওই যে বাদশাভাইদেরকে ওই আমলে দেখেছি। বাংলাদেশের একটা দুর্ভাগ্য যে বাদশাভাইদের জামানায় যেসব মেধা সম্পন্ন ক্রিকেটাররা তারা এই প্রজন্মে মানে জন্মায়নি, তাহলে হয়তো ওই মেধার সুযোগটা কাজে লাগাতে পারতেন। এখনকার প্লেয়াররা ইউসুফ বাবু That very innings, And Yusuf not Babu only Yusuf and Babu, there are Badsha. so many cricketers. Badsha and Yusuf Babu যে ইনিংসটা নাজিম সিরাজি খেলেছিলেন, ইজ very গুড good. প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। অনেকেই, এরা ইভেন বাকিরা সবাই। আজকে আমরা গল টেস্টে চায়নামাইন সান্দাকানকে ফেস করলাম। আমাদের দেশে যে নজরুল কাদের লিন্টুর মতন একজন প্লেয়ার ছিলেন, তিনি হয়তো টেস্ট খেলেননি, বাট তার জন্ম যদি এই জমানায় হতো তিনিও ওয়ার্ল্ডের একজন বিখ্যাত প্লেয়ারদের তালিকায় নিশ্চয়ই থাকতেন। বাসাবারে তাকে দেখেছে, খেলছেন। ভেরি গুড স্পিনার। তো ওই সকল বিচারে আমরা এই জেনারেশন যারা এসেছি তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু সেই তুলনায় আমরা সেই তুলনায় এটা পাচ্ছি না। এই কারণে হচ্ছে যে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে কাঠামোটা, আপনি শ্রীলঙ্কার একটা ক্রিকেটার স্কুল ক্রিকেট থেকে এসে সরাসরি ওখানে যাচ্ছে, তার বেসিকটা অনেক স্ট্রং। আর বাংলাদেশের আন্ডার 19 থেকে আপনি দিচ্ছেন ক্রিকেটের সর্বোচ্চ। এই যে গ্যাপটা, মানে এ টিম না থাকাটাতে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। আরেকটা হলো 17 বছরে একটা প্লেয়ারই কিন্তু 100 টেস্ট খেলার কথা, সেই জায়গায় বাংলাদেশ প্রায় 4.25 বছর কোনো টেস্ট খেলেনি। এই জায়গাটাতে আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক। আর 4টা টেস্ট, যেটা মুলতান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, এই 4টা টেস্ট যদি আমরা 2003-এ যদি মুলতানে পাকিস্তানকে হারাতাম, বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গাটা আছে 10 বছর আগে থাকতো, কারণ ওই স্টার্টটা তখন আরো বেটার হতো। ওই জায়গাটা 2006 সালে যদি আমি অস্ট্রেলিয়াকে ফতুল্লা হারিয়ে দিতাম, তাহলে গোটা বিশ্ব দেখতো বাংলাদেশকে অন্যভাবে পজিশনটা করতো। ওই জায়গাগুলোতে না আমাদের মানে ভাগ্যটা ফেভারও করেনি, অনেক অনেক জিনিস ফেভার করেনি বাংলাদেশের লাকটা। খেলতেও পারছে না। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাভার থেকে বলতেছি। জি বলেন। আমার প্রশ্ন হলো, খেলোয়াড়দের কেন মন মানসিকতা পরিবর্তন হচ্ছে না, এবং যারা বাহিরে ভালো খেলতেছে তাদেরকে কেন দলে নেওয়া হচ্ছে না? জি হ্যাঁ বাদশা ভাই। না, এখানে থ্যাংক ইউ ফর আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। কারণ শুনেন, টেস্ট ম্যাচ খেলার জন্য প্রত্যেকটা প্লেয়ারে একটা ফিটনেসের প্রোগ্রামের থ্রু দিয়ে যেতে হয়। এখন হয় কি, প্রথম একজন 20 জন বা 24 জন যে সিলেক্ট করে, এই সিলেক্টের মধ্যে এই প্লেয়ারদের উপর ট্রেন করা হয়, তাদেরকে তৈরি করা হয় টু প্লে ফর দিস সিরিজ। এইভাবে সিলেকশন হয়। এর মাঝখানে যদি কোনো টুর্নামেন্ট হয়, কেউ যদি ভালো করে, হি মাইট বি কনসিডার নেক্সট সিরিজে। এখন কথা হচ্ছে, একটা প্লেয়ারকে খেলার আগে প্লেয়ারকে অনেক জিনিস হ্যাজ টু গো থ্রু লট অফ থিংস লাইক ফিজিক্যাল ফিটনেস, তার স্ট্রেংথও কিন্তু ডেভেলপ করতে হবে। কিন্তু অনেক সময় হয় কি, ইফ ইউ ব্যাট ফর 2 hours অ্যান্ড ইন এ ভেরি টাইট বোলিং, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট আ লট। এখানে হয় কি, আপনি তো পরের দিকে দেখবেন আপনার পা চলবে না। আমরা খেলছি, আমরা জানি তো, টান পড়ে যায়, টান না, পা চলে না, ফুটো আপনি সামনে যেতে যাচ্ছেন, পা যাচ্ছে না, বিকজ ইউর ব্রেন শাটস হয়ে যায়। আর ফিটনেস এমন একটা জিনিস, ইট ইমপ্রুভস ইউর রিফ্লেক্স, ইট ইমপ্রুভস ইউর কনসেন্ট্রেশন। এটা কিন্তু অনেকে জানে না, আমি বলে দিচ্ছি যে ফিটনেস একটা প্লেয়ারের কি কত বড় ইম্পর্টেন্ট জিনিস। ইট ইমপ্রুভস অল দ্য সেক্টরস অফ দ্য প্লেয়ার, সবকিছু। তারপরে পিক দ্য লেন্থ অফ দ্য বল, কোনটা আগে খেলবো কোনটা পিছিয়ে খেলবো সেটারও কিন্তু হয়, কোথার থেকে বল আসছে, এগুলো সব কিন্তু ইমপ্রুভ করে থ্রু ফিটনেস। তো এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, উইচ আমাদের প্লেয়াররা এখন আমার মনে হয় দে আর ফিট। এখন দেখেন আপনি ওয়ানডে T20 খেলে, দে হ্যাভ দ্য স্ট্রেংথ টু কম্পিট উইথ দি অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড, এনি আদার টিম ওয়ার স্ট্রং এনাফ দেন আওয়ার বয়েজ, তাদের সাথে কম্পিট করতেছে। কিন্তু এখানে আমার প্রশ্নটা ছিল যে আমাদের টিমটা কি ওভার কোচ কিনা, এটা হলো আমার সবচেয়ে বড় জিনিস দেখতে হবে। এখন হয়েছে কি, আপনি কি একটা প্লেয়ারকে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা মাঠে থাকার পরে when they go back to hotel, are you allow them to switch off their concentration or not? And I still you're coaching, বাসে বসার পরেও কোচিং করতেছেন, আবার ওইদিকে যাওয়ার পরে হোটেলে রুমে রাখতেছেন যে তুমি আজকে কি কি ভুল করছো, দিস থিং কন্টিনিউস কিনা। আর কতজন কোচ আছে যারা কোচিং স্টাফের বাইরেও কিন্তু আমরা দেখতে পাই কোচ আছে, সিলেক্টরের বাইরেও সিলেক্টর। আমি শেষ করি।
তো এখানে ওভার কোচিং এর একটা প্রবলেম আছে। আমি যেটা মনে করি, একটা প্লেয়ারকে একটা মেন্টাল রেস্ট দিতে হবে। তো আপনি শুনেন, একটা টেস্ট ম্যাচ খেলতে গেলে দ্যাট প্লেয়ার হ্যাজ টু গো থ্রু লট অফ থিং। আপনি গাভাস্কারের কথা জিজ্ঞাসা করে দেখেন, অনেক বড় বড় ক্রিকেটার আছে, টেন্ডুলকারের জিজ্ঞেস, দে কুড নট স্লিপ। রাহুল দ্রাবিড় রাত্রেবেলা ঘুমাইতে পারতো না তারা, যেন হ্যাঁ কালকে টেস্ট ম্যাচ খেলবো, সো এক্সাইটেড থাকতো, ঘুম আসতো না। তারা প্যাড ঠিক করতেছে না, কিছু করতেছে, প্যান্টটা ঠিক আছে কিনা, বারে বারে পুরো আয়নের সামনে যাইতেছে, মেজারমেন্টটা ঠিক আছে এটা কিনা, বেশি লম্বা হয়ে গেছে। দিজ আর দ্য থিংস প্লেয়ার্স গোজ থ্রুজ। কিন্তু আমার এখানে আমার ডাউট লাগে ওয়েদার প্লেয়ার্স আর ওভার কোচ আর নট। যাতে হয় কি ওভার কোচ যখনই হবে তখন প্লেয়ার্স আর গোয়িং টু বাউন্ড টু মেক মিস্টেক্স। আর এখানে কিন্তু দেখা যায় কিন্তু যেগুলা মিস্টেক্স আমরা আগে করতাম এখনো হচ্ছে। ফ্যাটিক হয়ে যায়, ওভার কোচ দে বিকাম ফ্যাটিক। দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ফার্স্ট। না। আমার কোশ্চেন, Danish, to be honest with you, I put a question to you. Now you ask these two gentlemen to ask the question, answer this question. আমি আমারটা দিয়ে দিছি। না, আমি ডেফিনেটলি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে ওভার কোচড হয়। আর আরেকটা কথা আমাকে মেনশন করতে হবে, আমাদের টিমের আমাদের একটা সিলেকশন কমিটি আছে, আমাদের টিম ম্যানেজমেন্ট আছে। সেখানে সভাপতিকে কেন প্লেয়ারকে সিলেকশন প্রসেসে কথা বলতে হয়? আমি আজকে টিভিতে আসতে আসতে দেখলাম মাহমুদুল্লাহকে নাকি সভাপতি টিম থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। ওয়াই দেন, ওয়াই ইউ হ্যাভ সিলেকশন কমিটি, ওয়াই ইউ হ্যাভ টিম ম্যানেজমেন্ট? ইটস নট প্রপার। কারণ মাহমুদুল্লাহ কিন্তু যেভাবেই হোক, মাহমুদুল্লাহ কিন্তু ওয়ান অফ আওয়ার হিরো। হি ক্যান বি টেম্পোরারিলি আউট অফ ফর্ম, দ্যাট ডাজন্ট মিন হি শুড বি ট্রিটেড লাইক দিস। হিরোজ শুড নট বি ট্রিটেড লাইক দিস। তা আমি এই জিনিসগুলি থেকে বাংলাদেশ বেরিয়ে না আসতে পারলে কিন্তু বাংলাদেশ কখনো জয়ের ধারায় যেতে পারবে না, এই ছোট ছোট জিনিসগুলিতে। আর বাচ্চা যেটা বললেন, ওভার কোচ, ডেফিনেটলি ওভার কোচ। আদারওয়াইজ একটা টিম ফার্স্ট ইনিংসে 500 রান করে বা 500-র উপরে রান করে সেকেন্ড ইনিংসে তারপরে কোনো জায়গায় দাঁড়াতে পারছে না। দাঁড়াতে পারছে না। একটা ফোন আছে দুদুল, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, আমি রফিক আজাদ বলছিলাম ঢাকা থেকে। আমি দুদুল ভাইকে প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যদিও টেস্টে অত ভালো খেলতে পারিনি, কিন্তু গত 3-4 বছরে আমরা কিন্তু হোমে খুব ভালো খেলেছি। আমি, আপনি নিশ্চয়ই জানেন, 14টা ম্যাচ খেলেছি হোমে, তার মধ্যে 4টা জিতেছি, 6টা ড্র করেছি, মাত্র 4টা হেরেছি। এর পিছনে যার সবচেয়ে বড় অবদান বলে আমি মনে করি মমিনুল হক। যে মমিনুল হককে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ সে মাত্র 2টা ম্যাচে খারাপ খেলেছে, এবং আমাদের কোচের খুব ফেভারিট খেলোয়াড় সৌম্য, তাকে ঢুকানোর জন্যই মূলত মমিনুলকে বাদ দেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে উনি আমি তো একদম প্রশ্নটা স্পেসিফিক পয়েন্ট আউট করলাম যে বাংলাদেশের টেস্টের জন্য মমিনুল ইজ এ ফিট প্লেয়ার, এবং সে কিন্তু ওয়ানডে টি-20তে ছিল, ওখান থেকে সরিয়ে এখন মমিনুলের কনফিডেন্সটা এমন একটা লেভেলে নিয়েছেন। এর আগের টেস্টে দেখলাম যে মমিনুল ব্যাট করার জন্য মানে শাই ফিল করছে, বাট এই ছেলে কিন্তু এরকম ছিল না, সে খুব সাবলীল একজন ক্রিকেটার ছিল। আপনার এই দলের বাইরে কিন্তু নাসির আছেন, শাহরিয়ার নাফিজ আছেন, তারা কিন্তু সেট প্লেয়ার। ইভেন দো তুষার ইমরান, আপনি যদি এই আজকে যে মোসাদ্দেক যে ছেলেটাকে খেলাচ্ছেন, ওয়াজ ভেরি ইয়াং, আপনি যদি এই জায়গায় একটা সিনিয়র ক্রিকেটারকে সুযোগ দিতেন যে তুমি ঘরোয়া ক্রিকেটে এত রান করেছো, ওয়েল তুমি এখানে খেলবা, বিকজ ওই পারফর্মটা তুমি শো করো। একটা সিনিয়র ক্রিকেটার যে এক্সপিরিয়েন্স বা ওই জিনিসটা আপনার কাজে দিবে নাকি একটা ইয়াং ছেলেটার তো অনেক পথ পড়ে আছে বাংলাদেশে খেলার জন্য। এই জায়গাগুলোতে কোচ তার পছন্দের জায়গাটা ডিকটেট করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মূল একাদশের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা ঠিক হচ্ছে না, যেটা অন্যান্য দেশে যারা সেই সুযোগগুলো দেয়। আপনি নিউজিল্যান্ডে দেখলাম যে 9 বছর পরে প্যাটেলকে ফিরিয়ে আনলো তার দলে খেলার জন্য। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন গলের উইকেটে আমার শফিউল ভালো প্লেয়ার, আমি শফিউলকেই নিব। আমার নিউজিল্যান্ডের জন্য আরেকজন সুইমিং পেসার দরকার, আমি তাকেই নিব। আমি দেখবো যে কোন উইকেটে কোন বোলার ভালো। আমাদের তো সেট মার্ক এখান থেকে হচ্ছে, কিন্তু সেট মার্ক হলো আপনি যে সৌম্য সরকারকে খেলাচ্ছেন, রিয়াদ ইজ এ সেট প্লেয়ার। 2015 বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলেছে 5টা কোর প্লেয়ারের কারণে জন্য, মাশরাফি, মুশফিক, তামিম, রিয়াদ, সাকিব, ভেরি এক্সপেরিয়েন্স প্লেয়ার। এবং এর জন্য কোনো হাতুড়ি সিং এর কৃতিত্ব নাই বাংলাদেশ দলে, তারা তাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে। এবং আজকে বাংলাদেশ টেস্ট দলটা যে ভালো খেলছে এই খেলোয়াড়দের অভিজ্ঞতার গুলার কারণে। বাংলাদেশ কিন্তু টেস্ট দল হিসেবে একদম ওয়ার্ল্ড ক্রিকেটে খুব প্রতিষ্ঠিত কিন্তু না। আপনি যেটা রবি শাস্ত্রী একটা কথা বলেছে, সেশন ওয়াইজ ডমিনেট করার যে জায়গাটা, এই জায়গাটাতে বাংলাদেশ অনেক 100% ট্রু। আমরা তো সেশন ওয়াইজ ডমিনেট করবো না, কারণ আমাদের প্লেয়াররা কি ন্যাশনাল লিগ খেলে, আমি আমাদের প্লেয়াররা কি বিসিএল খেলে। প্রশ্ন করি বাচ্চাকে আর এসেকে, এই যে আমাদের ডোমেস্টিক যে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা হয়, সেখানে তো তুষার ইমরান বা শাহরিয়ার নাফিজ সমানে ডাবল সেঞ্চুরি করছে। ওরা একসময় টেস্টে খেলতো, এখন খেলে না।
এখন এই পারফরমেন্সের পরে তারা এই পারফরমেন্স ছাড়া কিভাবে তারা টেস্টে ফেরত আসবে? অন্যদিকে যারা টেস্ট খেলছে তারা কিন্তু লোকাল লঙ্গার ভার্সন খেলে না, টি-20 বা ওডিআই খেলে, যা টেস্টে যে সেই টি-20 ওডিআই এর মেন্টালিটি নিয়ে খেলতে চেষ্টা করে। টেস্ট ক্রিকেটে তো আমি তোমার প্রশ্নটার উত্তর দিয়ে হ্যাঁ, এসে এখন এসে ওয়ান্স ইউ আর আউট অফ দ্য সাইড আমাদের সিলেক্টর আর কনসিডার করতে চায় না। বাট প্রোভাইডেড এই সাইডেন হাফিজের কথা বললা, হি ইজ প্রথমে দেখো অস্ট্রেলিয়ার টিমে গেছে হাউ ওয়েল হি প্লে। এখন কথা হচ্ছে উই ডোন্ট হ্যাভ দ্য পলিসি টু ব্রিং ব্যাক দি প্লেয়ার হু স্কোরিং রানস ইন ডোমেস্টিক ম্যাচের পরে ম্যাচ। এইটা কিন্তু আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ আওয়ার ফল্ট অর সিলেক্টার্স ফল্ট, হু আওয়ার ফল্ট ইজ, আই ডোন্ট নো, আই ক্যানট আইডেন্টিফাই দ্যাট। আপনাকে আমি একটা ছোট্ট একটা রুলস বলি, কাউন্টি টিমে মেইন কাউন্টি টিমে যারা ভালো খেলে, যারা ফর্মে আছে তাদেরকে রাখে। ইফ এনি প্লেয়ার গোজ আউট অফ দ্য ফর্ম, হি ইজ বিন আস্কড টু প্লে ফর দ্য ফার্স্ট মাইনর কাউন্টিজ। একটা কাউন্টি টিমের কিন্তু 4-5টা দল থাকে, প্লেইং অল প্লেইং লিগস। ইফ সামবডি ইজ প্লেইং অন দ্য বটমে ভালো, তাকে সেকেন্ড টিমে নিয়ে গেল, সেকেন্ড থেকে ফার্স্ট। এখন হয় কি, অথবা মাইনর কাউন্টিজে চলে গেল, তাকে পাঠানো হয় এই জন্য যে বসায় না রেখে লেট হিম গেট সাম রানস, লেট হিম ইজ কনফিডেন্স ব্যাক। তো এইভাবে কিন্তু করা হয় আমাদের এখানে সেই সিস্টেম নেই। ওয়ান্স ইউ আর আউট অফ দ্য সাইড ইউ আর গন। এখন দোহাই দিতে পারে যে না, দ্যাট প্লেয়ার ইজ নট ফিট, ইফ ইজ নট ফিট হাউ ক্যান হি স্কোর 200 রানস? ক্রিকেটের স্ট্যান্ডার্ড পুয়ার। না না, তাহলে বলতে পারেন যে তাহলে ওই যে আমরা যেটা খেলতেছি লঙ্গার ভার্সন গেমের স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ নট গুড, মেবি দ্যাট রিজনস ইউ হ্যাভ টু গিভ। একটা কিছু দিতে হবে এখানে, হচ্ছে কি একবার ওয়ান্স ইউ আর আউট অফ দ্য সাইড ইউ ডোন্ট হ্যাভ দি opportunity again to come back. I feel sorry for this Sharian Nafis and other players যাদের নাম বলছে, because they are also my favorite players and he's a strong guy. কিন্তু এখন দেখবেন Sharian Nafis has become very, and he goes through all the routines what national player goes through. আমি এইটা একটা জিনিস নোটিসেবল যে আমরা সুযোগ দিই না, যারা একবার টিম থেকে বাদ করে যায়। একটা জিনিস করা যায় বাদশা ভাই, সেটা হচ্ছে আমাদের যারা ক্রিকেট অপারেশনস এর দায়িত্ব আছে, এখানে দুইটা ফাংশন করা উচিত। একটা হলো ইন্টারন্যাশনাল অপারেশনস, ট্যুরস অ্যারেঞ্জ গুলো, আর একটা হলো লোকাল অপারেশনস। ধরেন এই যে রকিবুল 2008-এ এগেইনস্ট সাউথ আফ্রিকা, রকিবুল খুব ভালো প্লেয়ার। রফিক ভাই বললো যে লঙ্গার বাসনের জন্য একটা ছেলে উঠে আসতেছে, রকিবুল হাসান, বাট হোয়ার ইজ রকিবুল হাসান টুডে? নাই, কারণ আমরা আর খোঁজ খবর রাখি না তার। লিখন ইজ ভেরি গুড লেগ স্পিনার, বললাম যে সম্ভাবনা আছে, বাট সে এখন নাই। নাসির চলে যাচ্ছে, শাহিদান হাফিজ চলে যাচ্ছে, বাট আপনি যদি নাইম ইসলাম নামে একটা নাইম ইসলাম ইজ ভেরি গুড প্লেয়ার, বাট এইগুলো এই টিমটা যদি থাকতো, এই টিমগুলো যদি ফাংশন করতো, তাহলে বাসাবে যেটা বললো না, আমাদের এই টিম আছে কিন্তু কিরকম জানেন, না না যে আপনার ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে যাবে, এগুলোকে নিয়ে এই টিমের, অর্থাৎ তার মানে হলো যে কামিং যেটা, তারা আসতেছে আন্ডার 19 থেকে, এবং সরাসরি আন্ডার 19 থেকে 23 টিম নাই, 25 নাই, ন্যাশনাল টিম তো পরে। না না, এই টিম যদি আপনার একটা বাইরে, ধরেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি মারলো তুষার ইমরান, ঠিক আছে, তুষার ইমরানকে এখানে ঢুকাও, আমার এখানে যে ছেলেটা খারাপ ও ওইখানে এই টিমে চলে যাক, সে আবার ঘুরতে থাকুক। এইভাবেই পারফরমেন্সটা বিচারের একটা মাপকাঠি করা যায়, সেই জায়গাটাতে আমরা যাচ্ছি না। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলিম চৌধুরী, আমি আসলে একজন সঙ্গীত শিল্পী। জি, তো নিশ্চয়ই আমাকে আপনি চিনতে পেরেছেন। তো আমি জাহাঙ্গীর ভাই আছে এখানে, এখানে যারা আছে সবাই আমার খুব বেশি পরিমাণে প্রিয়। জি, তো আপনারা এই ব্যাপারে আলাপ করছেন, আমার শুধু দু একটা কথা আছে, যদি আপনারা অনুমতি করেন তাহলে আমি বলতে পারি। জি, এক হলো ছেলে নাসিরকে কেন নেওয়া হচ্ছে না, জি, এতে নাসিরকে কেন বাদ রাখা হচ্ছে, এটা আমার কথা। নাসির কিন্তু এক অত্যন্ত জিনিয়াস একটা প্লেয়ার। আপনি বিশ্বাস করবেন, কলকাতায় আমি যাওয়ার পরে কলকাতার লোকেরা বলতেছে যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হলো নাসির। সেখানে সৌরভ দাস সাথে কথা হয়েছে, সে বলতেছে নাসির ভালো প্লেয়ার। তো এখানে আমার নির্বাচকরা কেন এটা বুঝতে পারছে না? জি, আপনার ধন্যবাদ। আচ্ছা, বাচ্চা ভাই এই জায়গাতে এসে একটু না, এখানে 100% আই এগ্রি উইথ উনি অনারেবল নাসির, না, উনি তো অনারেবল এমপি বোধহয় মোস্ট প্রবলি। জি জি, আপনার সুন্দর কোশ্চেনের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে কি যে এদেরকে বাদ দেওয়া হয় কেন আর নেওয়া হয় না কেন, আই ডোন্ট নো, এটা সিলেক্টররা ভালো বলতে পারবে। বাট
কোনো না কোনো একটা রিজন আছে। দেয়ার মাস্ট বি সাম রিজন বিকজ অফ দে আর ড্রপ, দে আর নট বিন কল এগেন। আমরা হচ্ছে কি ঘড়িটা খালি মানে সামনের দিকে আর ঘুরাই না, ওই সামনে যারা গেছে বাদ, একবার খেলছে বাদ বাদ বাদ, ও যে পরে যে ভালো করতে পারে, হি ইজ নট দ্যাট ওল্ড। শাহরিয়ার নাফিস, নাসির, এরা কি অনেক 40 বছর বয়স নাকি? বিলো 30। তো ইসি দে আর নট গেটিং, মেবি সামথিং সিলেক্টার্স আর থিঙ্কিং ডিফারেন্ট ওয়ে। এখন ব্যাপার হচ্ছে তিনটা সিলেক্টর দুজনই কিন্তু ফর্মার ক্যাপ্টেন কিন্তু বাংলাদেশ টিমের। হাবিল বাশার ইজ অলসো ভেরি আকরাম ক্রিকেট অপারেশন, হি ইজ অলসো ফর্মার ক্যাপ্টেন। তিনজন প্লাস অনেকে এই যে সুজন ম্যানেজার যে সেও। আমার কথা হচ্ছে ওয়াই দে ডোন্ট থিঙ্ক, এদেরকে বোঝা উচিত যে আমি এই একটু আগে আমরা মোমিনুলের কথাবার্তা বললাম, মোমিনুল ইজ টোটালি ল্যাক অফ ফর্ম। বেশি সামনের বল, খেলার বল পিছনে খেলতেছে, মেন্টালি পুরো শার্ট। ওয়াই ইট হ্যাপেন? তাহলে আমাদের ব্যাটিং কোচ কি করতেছে যে ফার্স্ট ইনিংসে যে সেম মিস্টেক করছে, সেকেন্ড ইনিংসে হি ইজ ডুইং দ্য সেম। একটা বেটের ছেলে কিন্তু সামনের বল, সামনে ভালো খেলে কিন্তু হি ক্যান পিক দ্য লেন্থ কুইকলি দেন লম্বা লোকের থেকে। এখন সে প্রত্যেকবার ব্যাকফুটে এসে ধরা খাচ্ছে, তার মানে হি ইজ মেন্টালি অ্যাবসলিউটলি শার্ট। দ্য বল ইজ সাপোজ টু প্লে। এইখানে আপনাকে ধরতে হবে। আমি এই জন্য বলতেছি ওয়েদার দ্য টিম হ্যাজ ওভার কোচ অর নট। সেকেন্ডলি, উই আর ইগনোরিং প্লেয়ার্স হু হ্যাজ প্লেড ফর বাংলাদেশ টিম অ্যান্ড ডুইং ভেরি ওয়েল ইন দ্য ডোমেস্টিক। তাদেরকে কেন আমরা ডাকি না? এই আমরা কেন তাদেরকে সুযোগ দিচ্ছি না? হ্যাঁ, এখন কথা হচ্ছে তারা বলতে পারে না হি ইজ নট ফিট। You try, look at their fitness. If they are fit enough, you take them. If they are not fit, how can he score 100 runs? Every match 2 দিন পর পর সে 100 runs। সেই জায়গা আছে, আমাকে একটা বলবেন আজকে যে মুস্তাফিজের যে বলটা, আমি প্রথম যে টেস্টটা খেলেছে সেখানে মুস্তাফিজের বলের মধ্যে আমি কোনো কারবার ঠিক কিন্তু আজকে যে বলে দেখলাম, ও মিরাজেরও মনে হলো যেন মিরাজ আস্তে আস্তে খুব তাড়াতাড়ি চান্স পেয়েছে এবং তার যোগ্যতায় পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আজকে এই দুজনের বোলিং বা অন্য যারা ছিল তাদের বোলিং নিয়ে আপনার কি মনে হয়েছে? না, মুস্তাফিজ ইজ গেটিং ফিট, হি ইজ গেটিং হিজ স্পিড ব্যাক, যেটা তার। আর তারপর যেগুলো ইয়র্কার যেটা দ্যাট ইজ প্রিটি সাকসেসফুল। আজকে আর একটু স্পিড থাকলে বোধহয় হেরাতকে 2 বার ছেড়ে দিয়েছে। তো হি ইজ কামিং ব্যাক। ইউ হ্যাভ টু গিভ, হি ইজ 21 ইয়ার্স কিড। একটু সময় দেন, বিকজ হি ইজ গন থ্রু দ্যাট বিগ অপারেশন। অ্যান্ড ওকে কিন্তু আমাদেরকে সাবধানে কিন্তু হ্যান্ডেল করতে হবে। দেয়ার আর ফিউ ক্রিকেটার্স হু ডাজন্ট বর্ন এভরি ডে। জানিস, তোমাকে তুমি প্রত্যেক দিন পাবা না যে মুস্তাফিজের মতো প্লেয়ার, মিরাজের মতো প্লেয়ার, মুশফিকের মতো, সাকিবের মতো, ইউ নট তামিমের মতো প্লেয়ার কিন্তু ডেলি বর্ন হবে না। কিন্তু ইউ হ্যাভ টু ওয়েট মেবি 30 years, মেবি 40 years টু গেট প্লেয়ার লাইক দ্যাম। তো এখন কথা হচ্ছে এইসব প্লেয়ারদের কিন্তু আমাদের প্রোটেক্ট করারও দরকার আছে। আজকে যে খেলা যদি আপনি বলেন, তো আজকে খেলাটাকে আপনি কিভাবে বলবেন? আজকে আমি মনে করি যে ফার্স্ট আওয়ারে আমাদের বোলাররা যে বোলিং করেছে, ওয়ান অফ দ্য বেস্ট। এই 100 টেস্টের মধ্যে বাংলাদেশ বোলিং করেছে, স্পেশালি ফার্স্ট 3 ওভারে কিন্তু ওরা মেডিন করেছে এবং ফার্স্ট 3 ওভারে এনি বল কিন্তু উইকেট নিতে পারতো, এনি বল। আর মুস্তাফিজের কথা যেটা বললাম, মুস্তাফিজ কিন্তু গেইনিং ব্যাক ইজ কনফিডেন্স। এত বড় একটা অপারেশনের পরে ওর কিন্তু গত টেস্টে একটু শেকি ছিল। আজকে দেখেছি যে একই অ্যাকশনে সে যে ভিতরে বল ঢুকায়, যেটা ওয়াসিম আকরামের অনেক পরে ডেভেলপ করছিল, সেটাও সে করেছে। সে বল স্লোয়ার ডেলিভারি দিয়েছে এবং 2টা ইয়র্কার তো অসাধারণ ইয়র্কার ছিল। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট হি ইজ আওয়ার অ্যাসেট। মিরাজ ইজ গোয়িং টু বি দ্য নেক্সট ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, কারণ তার বোলিং তো সে ভালো করেছে, যোগ্যতা এসেছে, ব্যাটিংটাও গত 2-1 ম্যাচে চলে আসছে এবং ব্যাটিংটা যত আরো ভালো হবে। এবং দেখেন তার ক্যাচ আজকে কিন্তু 2টা অসাধারণ ক্যাচ নিয়েছে, একটা তো আউট হয়েছে, আরেকটা দ্যাট কুড বি স্পেকটাকুলার ক্যাচ, যেটা রিভিউতে ধরা পড়েনি। বাট এনিওয়ে, টেস্টের যে পরিস্থিতি আমি মনে করি মানে টাইট কর্নার থেকে চান্দিমালের একক কৃতিত্বে অনেকটাই বেরিয়ে এসেছে এবং আগামী দিন যখন বাংলাদেশ ব্যাট করবে, somebody has to bat like Chandimal. It should be one of the senior player, either it is Tamim, Shakib or Mushfiq. One of them has to bat through, play long innings and at least 2-3টা বড় পার্টনারশিপ করতে হবে। বাংলাদেশ কিন্তু একটা ইনিংসেই বড় রান করতে হবে, সেকেন্ড ইনিংসে কিন্তু উইকেট ভেঙে যাবে, উইকেট কিন্তু ড্রাই। এই উইকেটে কিন্তু হেরাতকে খেলা বা 3 উইকেটকে খেলা ভেরি ডিফিকাল্ট, কারণ ওরা 3টা স্পিনে নিয়েছে। এনিওয়ে, হ্যাঁ, আজকে মানে সুভাষিসের কমেন্টেটররা বলছিল ওর কিন্তু সুতা পড়ছিল একদম সিম। বাংলাদেশের অনেক বোলারের ভিতরে আমার দেখা যে 3টা ডেলিভারি যেটা ছিল, তাসকিনের একটা ছিল নিউজিল্যান্ডে, একদম পারফেক্ট পেস বোলারের যা আদর্শ বল হওয়া উচিত সেরকম ডেলিভারি ছিল, ইভেন মুস্তাফিজেরও। এবং মুস্তাফিজ শেষে এসেও বেশ ভালো বল করেছে। তবে অধিনায়ক মুশফিকের একটু ভুল ছিল,
হেরাতকে এতটা সময় উইকেটে রাখাটা উচিত হয় না। উনি যে অ্যাটাকে আনলেন শেষ দিকে সে মুস্তাফিজকে, এইখানে আমার মনে হয় যে মিরাজকে যদি আনতো এবং তাহলে ডান সুইপ করেছে, আপনি খেয়াল করছেন কিনা, right. বল সামনে পা নিয়ে আসছে, নিয়ে এসে বাঁ দিক ডান দিকে দুই sweep পাশে এইখানে যদি অ্যাটাকটা আমরা করতাম, মানে আরো অ্যাটাকটা করতাম, তাহলে হয়তো হেরাত চলে যেত। এবং আগামীকাল বাংলাদেশের হয়তো হেরাত নতুন বল হয়তো সম্ভবত পেস দিয়ে বাংলাদেশ শুরু করবে, সেই জায়গায় হেরাত থাকতেও পারে, চান্দিমাল নাও থাকতে পারে, বিকজ সেকেন্ড ইনিংসটা বিল্ড আপ করা পৃথিবীর সব খেলোয়াড়ের সৌভাগ্য হয় না। আর আজকে যদি আপনি সেঞ্চুরিটা হলে হয়ে যেত, কিন্তু কাল যে হবে এটা কি হবে গ্যারান্টি এটা নাই। নিয়ে? তো সুতরাং এখানে বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন হতে পারে মিরাজ এবং পেস দুইটা, কারণ যেহেতু মিরাজ নতুন বলে বোলিং করে। তবে শ্রীলঙ্কাকে 250 বা 70-এর উপরে উঠতে দেওয়া উচিত না, কারণ বাংলাদেশের কিন্তু এই উইকেটেই ব্যাটিং করতে হবে। সেই জায়গায় বাংলাদেশের টপ অর্ডারদের উপরে আস্থার যে এদের জায়গাটা, থেকে বেশি রান করতে হবে, কারণ ফোর্থ ইনিংস বাংলাদেশকে খেলতে হ্যাঁ, হবে। তো সুতরাং ওই জায়গায় টপ অর্ডাররা যদি ধরেন ইমরুল একটু ইনজুরি দেখলাম শেষ দিকে, যদি ইমরুল কালকে না খেলে তাহলে সৌম্য বা তামিমের পার্টনার, সেই জায়গায় সৌম্য হলো স্ট্রোক মেকার। আমি আরেকটু অ্যাড করি ওই জায়গাগুলোতে একটু ভালো করতে যতটা হবে। আমি একটু অ্যাড করি, ফার্স্ট ইনিংসে বাংলাদেশের শুধুমাত্র বড় একটা ইনিংসই খেলতে হবে না, যতটা বেশি সময় কনজিউম করতে পারে খেলতে হবে। বড় ইনিংস খেলতে যে তাড়াহুড়া করতে যে আউট কতগুলি স্পেকটেকুলার স্ট্রোক খেললাম, পরের বলে আউট হয়ে গেলাম, সেটা হলে চলবে না। অন্তত 5টা সেশন, 5.5 সেশন খেলতে চেষ্টা করতে হবে, মানে টেস্টটা বাঁচানোর জন্য। আর আজকে আরেকটা জিনিস হচ্ছে, শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কার প্লেয়াররা ভালো ব্যাটিং করেছে এটা কিন্তু বলা যাবে না। শ্রীলঙ্কা খুব বাজে ব্যাটিং করেছে, All through চাপে ছিল। অল থ্রু চাপে ছিল। এবং সেশন ওয়াইজ যদি দেখেন তাহলে অনেকদিন পর বাংলাদেশ মানে ডোমিনেট করলো, খালি লাস্ট সেশনটা আমাদের কাছে মনে এবং হয় আমার মনে হয় টেস্টে সবচেয়ে বেশি রুড়ি আচরণটা করেছে আমাদের সাথে শ্রীলঙ্কায়। এতদিন পর্যন্ত যখন আসছে, যেদিন প্রথম টিম আসছে ওদের, আমরা যখন ওই যোগ্যতা আমাদের কোনো কিছু ছিল না, মানে আর্লি 70s, তখনও কিন্তু তারা একদিনে রাজশাহীতে খেলেছে 302 করে ফেলেছে। রাইট। ভয়াবহ খেলা, ভাবাই যায় না। মানে মেন্ডিস যেটা বলে মেন্ডিস, ডি সিলভা মারলো কোনো ডবল সেঞ্চুরি, কোথায় আছে না? আমি একটা ম্যাচের কথা বলি, শ্রীলঙ্কা বাংলাদেশে খেলতে আসছে, ফরিদপুরে খেলা ছিল, আমাদের বাংলাদেশ টিম কিন্তু বাচ্চা ভাই ডোন্ট টেক ইট, একদিনে 2বার আউট হয়ে গেছিল ওয়ানডেতে। না, তখন বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ডিফারেন্সটা তো অনেক। আরেকটা জিনিস হচ্ছে, শ্রীলঙ্কার টিমটাকে কিন্তু একটা অপয়া টিমের মতন। আপনি যদি দেখেন বাংলাদেশ শ্রীলঙ্কার রেজাল্ট, বাংলাদেশ অলওয়েজ স্টার্টটা ভালো করে এবং মাহেলা সাঙ্গাকারাদের সময়ও ভালো করে, কিন্তু দিন শেষে আর এই যে অভিজ্ঞতা, মানে আজকে কিন্তু আমরা বোলিং এ যে খারাপ করেছি, এটা আমি বলবো বাস্তবে আমাদের অভিজ্ঞতার যে ঘাটতিটা আছে সেটাই, মানে ওদের যে অ্যাটাক করার যে জায়গাটা, ওই জায়গাটাতে আমরা বোঝা যায় যে আমাদের অভিজ্ঞতার আসলে টেস্ট অভিজ্ঞতা একদম শেষ পর্যায়ে বাদশা ভাই যেটা বলেছে এটা নিয়ে কিন্তু বোলিং এর না বোলিং এর এটা ওদের তো বলেছে যে আমরা লাস্টের দিকে আমরা ছেকে ধরতে পারিনি, আমাদের সুযোগটাকে কাজে লাগাতে না, পারিনি। বোলিং এ অনেক মিস্টেক আছে, টু বি অনেস্ট উইথ ইউ। না, কিন্তু আজকে যেটা ছিল, যে আজকে ভালো বল করছেন, আজকে বল ভালো করছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু তাদেরকে জেপে বসতে পারেননি তাদের উপরে। কেন? এই সেই সামটাইমস এখন ব্যাপারে সেই 7টা উইকেট তো গেছে, দ্য পার্সেন্টেজ অফ গুড বল কতগুলা। ইফ ইউ বল, আপনি ওভারে যদি 6টা ভালো বল করবেন, নেক্সট ওভারে আপনার একটা উইকেট টেকিং বল আসতে পারে। এই সেই বল আফটার বল ইউ হ্যাভ টু পুট দ্য বল ইনটু দ্য রাইট প্লেস, যেটা এই টেস্ট ম্যাচে আপনি দেখতেছেন বলে আপনি বলতে পারতেছেন যে আমরা খুব ভালো বোলিং করতেছি। বাট আমরা কিন্তু এই বোলিং এর জন্যই হারছি। কিন্তু আপনি দেখেন 500 করার পরে নিউজিল্যান্ডে হারছি, অনেকগুলো ম্যাচে, ইভেন ইন ইন্ডিয়া, হায়দ্রাবাদ, উই ডিডন্ট বোল ওয়েল। আমরা যেখানে বল এখানে ফেলতেছি, মারার জন্য দিচ্ছি বল, কনসিস্টেন্টলি ভালো বল করতে পারি। খালি আমাদের একটা মাথায় আমরা দেখি ওই একটা আসে 140K 142K, বেশি 142 করো 150, আপনি জায়গা মতো বল না ফেললে কানাও মারবে আপনাকে। আমি 1 মিনিট সময় নেব। আজকে বোলিং এর একটা কথা বলি, প্রথমে ব্রেক থ্রু দিয়েছে, এই অবস্থায় কিন্তু আমাদের সবচেয়ে অভিজ্ঞ বোলার হলো সাকিব শুড হ্যাভ পারফর্ম মাচ বেটার। সাকিবকে কেন জানি সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ গত কিছু ম্যাচে বোলিং করার সময় আমার যথাযথ মনে হচ্ছে না, কারণ ও 4টা উইকেট পড়ে গেছে, 70 for 4। সাকিব বোলিং ইন দ্য মিডল সেশনে কিন্তু লাঞ্চ এন্ড টির মধ্যে বাংলাদেশ এই চান্দিমালকে ম্যাচে ফিরে আসা বা 2বার তার রান আউট কিন্তু মিস করেছি, ম্যাচে ফিরে আসার সুযোগ করে দিয়েছি। এটা জানি না ম্যাচের আলটিমেট রেজাল্টে এটা কতটা ইম্প্যাক্ট করবে। ডেফিনেটলি সাকিব, আই হোপ দ্যাট ইন দ্য সেকেন্ড ইনিংস হি বোলস ওয়েল। আমাদের সময় শেষ হয়ে গেছে বাদশা ভাই। থ্যাংক ইউ দজুল এবং সারিফ ভাই, আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।